নয়, অতন একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসছে। একদিকে রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা যারা রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন সময়টা নিয়ে, কি কারণে ইডি এখন তল্লাশি করতে এলো। দ্বিতীয় প্রশ্ন তাদের, যে মামলার শুনানি সুপ্রিম কোর্টে কেন, কলকাতা হাইকোর্টেই হোক। গতকালকের উদাহরণ তারা বারবার তুলছেন। আর অন্যদিকে ইডির রাডারে কিন্তু ইতিমধ্যেই ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার এবং ডিসি সাউথ সহ সেদিন যে আধিকারিকরা ছিলেন তারা। দেখো, প্রথমেই তোমাকে বলি যে আজকে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছে বিচারপতি প্রসাদ কুমার মিশ্র এবং বিপুল এম পাঞ্চলির এজলাসে। আজকে সকালেই প্রথমে যেটা হয় সেটা হচ্ছে যে ইডির তরফ থেকে আর একটা নতুন পিটিশন ফাইল করা হয়েছে এবং সেই পিটিশন ফাইল করে সেখানে অভিযোগ নিয়ে আসা হয়েছে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার, কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার ভার্মা এবং কলকাতার ডিসি সাউথের বিরুদ্ধে। সেখানে অভিযোগে কি নিয়ে আসা হচ্ছে যে এরা যেহেতু উপস্থিত ছিলেন এই ইডির তল্লাশি চলাকালীন এবং যেখান থেকে ইডির অভিযোগ যে ইডির তল্লাশি চলাকালীন ইডি যে সমস্ত নথিপত্র সংগ্রহ করেছিলেন সেই সমস্ত নথিপত্র তাদের উপস্থিতিতে সেখান থেকে মুখ্যমন্ত্রী এবং পুলিশ নিয়ে চলে যায়, ফলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আজকে আর একটা নতুন পিটিশন ফাইল করা হয়েছে, যেখানে ডিপার্টমেন্টাল এনকোয়ারিরও ওই পিটিশনে দাবি জানানো হয়েছে। তো আজকে সুপ্রিম কোর্টে এই মামলা উঠেছে এবং এই মামলায় যেটা আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পক্ষ থেকে আইনজীবীরা দাঁড়িয়েছেন। কপিল সিব্বাল তিনি তৃণমূলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে দাঁড়িয়েছেন। অভিষেক মনু সিংভি তিনি রাজ্যের পক্ষ থেকে এবং ডিজিপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন। অন্যদিকে তুষার মেহতা তিনি দাঁড়িয়েছেন ইডি এবং ভারত সরকারের পক্ষ থেকে, এবং এসভি রাজু তিনি দাঁড়িয়েছেন ইডির পক্ষ থেকে। তো সমস্ত পক্ষই সওয়াল জবাব শুরু হয়েছে। এখন লাঞ্চ আওয়ার চলছে, লাঞ্চের পর আবার শুনানি শুরু হবে। এখন পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে মূলত যেটা তুষার মেহতা তিনি ইডির পক্ষ থেকে এবং ভারত সরকারের পক্ষ থেকে যে অভিযোগটা করছেন সেটা হচ্ছে যে ঘটনা ঘটেছে এই ঘটনায় যদি চোখ বন্ধ করে থাকা হয় তাহলে পরে পুলিশ এই ধরনের ঘটনা ঘটানোর আবার সাহস পাবে এবং রাজনৈতিক নেতারা তাদের সহযোগিতা করবেন এবং ধর্নায় বসবেন। অর্থাৎ সেই 2019 সালে কলকাতা পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে তল্লাশি অভিযান চালানোর সময় সিবিআইকে যে বাধার মুখে পড়তে হয়েছিল এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদে ধর্মতলায় গিয়ে যেভাবে অবস্থানে বসে পড়েন, আজকেও সেই সমস্ত প্রসঙ্গের উল্লেখ আসছে বা সেই সমস্ত প্রসঙ্গগুলো উঠে আসছে এই আদালতের সওয়াল জবাবে। এবং আজকে তুষার মেহতা যেটা অভিযোগ করেছেন যে ইডি আধিকারিকদের ফোন পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ যেটা অভিযোগ করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন ইডির সংগ্রহ করা জিনিসপত্র ছিনিয়ে নেন এবং সেই সঙ্গে সঙ্গে একজন ইডি আধিকারিকের ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছিল বলে আইনজীবী তুষার মেহতা তিনি অভিযোগ করছেন। ফলে তার দাবি হচ্ছে যে এই সমস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, যে এই পুলিশ কর্মীদের প্রত্যক্ষ মদতে নথি চুরি হয়েছে এবং সেই সমস্ত নথি সরিয়ে ফেলা হয়েছে। এর আগেও সিবিআই অফিসারদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। ওই যে প্রসঙ্গ বলছিলাম 2019 সালে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে যাওয়ার সময় যে অবস্থার মুখোমুখি হতে হয়েছিল সিবিআই অফিসারদের, তাদেরকে সেখান থেকে পুলিশ ডিটেইন করে সেক্সুয়াল সরণি থানায় তুলে নিয়ে গেছিল। অর্থাৎ সেই প্রসঙ্গ আজকে আবার তুষার মেহতা মনে করিয়ে দিচ্ছেন। এবং তিনি আরও বলছেন যে এর আগে আমরা দেখেছি যে আইনমন্ত্রী তিনি আদালতে উপস্থিত হয়েছেন, তার সঙ্গে লোকজন গেছে, সেখানে তারা স্লোগান দিচ্ছেন। অর্থাৎ এই ধরনের এই রাজ্যের আগে বিভিন্ন সময় সিবিআই বা ইডির রেডকে কেন্দ্র করে যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেইগুলো আজকে উদাহরণস্বরূপ ইডি এবং কেন্দ্র সরকারের আইনজীবীরা এজলাসে তুলে ধরছেন। এবং সেই সঙ্গে সঙ্গে উঠে এসছে, তুমি জানো যে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের ঘরে গতকাল এই মামলার শুনানি ছিল, তার 3 দিন আগে আবার এই মামলার শুনানি ছিল, যেদিনকে চূড়ান্ত বিশৃঙ্খলার জন্য শুনানি হতে পারেনি সেই প্রসঙ্গও আজকে উঠে এসছে। সেখানে আজকে সেই প্রসঙ্গ উঠে এসছে এবং সেখানে ইডির আইনজীবীর তরফ থেকে বলা হচ্ছে যে একজন বিচারপতি তার নির্দেশে লিখছেন যে আদালতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে শুনানি করা যাচ্ছে না।
তাতে তারা বলছেন, ইডির আইনজীবী বলছেন যে হোয়াটসঅ্যাপ চ্যাট আমরা আপনাদের জমা দিয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের তরফ থেকে সবাইকে ওই আদালতে আসার জন্য আবেদন জানানো হচ্ছে। তাতে বিচারপতি অবাক হয়ে বলেন, কি বলা হয়েছে যে যন্তর মন্তরে সবাই আসুন? তাতে তুষার মেহতা বলছেন, হ্যাঁ, আদালত সেদিনকে যন্তর মন্তরে পরিণত হয়েছিল। বাধ্য হয়ে গতকাল রুদ্ধদ্বার এজলাসে শুনানি করতে হয়েছে, সেখানেও আমাদের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। আর গতকাল ইডির আইনজীবী এসবি রাজু যে অভিযোগটা বারবার করছিলেন, সেই মাইক বন্ধের অভিযোগ, সেটা আজকে তুষার মেহতা সুপ্রিম কোর্টেও বলেছেন। তো এইভাবে একের পর এক ঘটনা তুলে ধরা হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে মানে গোটা ব্যাপারটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী, পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজিপি, পুলিশের উপস্থিতি এবং সেখানে ইডি অফিসারদেরকে কিভাবে বাধাদান করা হয়েছে, এবং অতীতেও এই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযানের সময় বা কেন্দ্রীয় এজেন্সির কোনো পদক্ষেপের সময় কি গণ্ডগোল করা হয়েছে, এবং কিভাবে এখানে পুলিশের হাতে বারবার কেন্দ্রীয় এজেন্সির অফিসারদের হেনস্থা হতে হয়েছে, সেই সমস্ত প্রসঙ্গ আজকে ইডি এবং কেন্দ্রীয় সরকারের আইনজীবীদের তরফ থেকে সুপ্রিম কোর্টে তুলে ধরা হচ্ছে। কি বলা হয়েছে আরও, যে এই ঘটনার পর 3টে এফআইআর হয়েছে। আজকে তুষার মেহতা বলেছেন যে এই ঘটনার পর 3টে এফআইআর করা হয়েছে ইডি অফিসারদের বিরুদ্ধে, এবং এই এফআইআরগুলো করে সেখান থেকে পুলিশ ঘটনাস্থল থেকে সমস্ত সিসিটিভির ফুটেজ নিয়ে চলে গেছে। তো বিচারপতি এরপরে জিজ্ঞেস করেন যে আপনারা কেন ওখানে গেছিলেন, অর্থাৎ ইডিকে জিজ্ঞেস করে। ইডি বলে যে ইডির তরফ থেকে আইনজীবী তুষার মেহতা বলেন যে 2700 কোটি টাকার, প্রায় 2700 কোটি টাকার কয়লা পাচার কেলেঙ্কারি, এবং তার তদন্ত করতে আমরা সেখানে গেছিলাম, এবং আগে থেকেই এটা পুলিশকে জানানো হয়েছিল, এবং পুলিশকে এটাও বলা হয়েছিল যে এর মধ্যে পলিটিক্যাল কোনো কিছু নেই, এটা পুরোপুরি কয়লা পাচার কেসের যে তদন্ত, সেই তদন্ত করতে তারা এসছেন। ডিজিপিকে, পুলিশ কমিশনারকে এবং সমস্ত পুলিশ আধিকারিককে এটা জানানো হয়েছিল। এই হচ্ছে গিয়ে আজকে ইডির আইনজীবীদের তরফ থেকে দাবি করা হয়। যদিও রাজ্যের তরফ থেকে আজকে বলা হয় যে সকাল 6টার পরে তল্লাশি অভিযান শুরু হয়, কিন্তু পুলিশকে মেল করা হয় 11:30 নাগাদ, সকাল 11:30 নাগাদ, অর্থাৎ বেশ কয়েক ঘন্টা পরে, মানে প্রায় 5 ঘন্টা পরে পুলিশকে এই তল্লাশি যে চালাচ্ছে ইডি অফিসাররা, সেটা 5 ঘন্টা পরে মেল করে জানানো হয়েছে বলে রাজ্য সরকারের তরফ থেকে আজকে সুপ্রিম কোর্টে জানানো হয়। যদিও ইডির দাবি হচ্ছে তারা পুলিশকে সমস্ত কিছু জানিয়ে এই তল্লাশি অভিযান করছিলেন, এবং সেই সঙ্গে সঙ্গে গতকাল কলকাতা হাইকোর্টে ইডি এবং কেন্দ্র সরকারের আইনজীবীর তরফ থেকে যে দাবি তোলা হয়েছিল, আজকেও আইনজীবী তুষার মেহতা সুপ্রিম কোর্টে সেই বক্তব্য বলেন যে আইপ্যাক এখনও কোথাও কোনো অভিযোগ জানায়নি। রেড তো হয়েছে আইপ্যাকের অফিসে, রেড হয়েছে আইপ্যাকের ডিরেক্টরের বাড়িতে, কিন্তু তারা কোথাও কোনো অভিযোগ জানাননি। ফলে এখানে অভিযোগটা আসছে কি করে ইডির বিরুদ্ধে? তো গোটা বিষয়টা শুনে বিচারপতিরা বলেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা, তারা সবটাই খতিয়ে দেখবেন, এবং তারা এটাও জানান, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে হাইকোর্টে যেভাবে শুনানি বিঘ্নিত হয়েছে প্রথম দিন, তাতে তারা অত্যন্ত বিরক্ত, সেটা তারা বুঝিয়ে দেন। যদিও কপিল সিব্বাল, অর্থাৎ তৃণমূলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, তিনি বলেন যে হাইকোর্টে এই মামলার শুনানি হতে পারে। গতকাল এই মামলার শুনানি শান্তিপূর্ণভাবে হয়েছে। তাতে বিচারপতিরা বলেন যে বিচারপতিরা সেটা শোনেন। এরপর অন্য প্রসঙ্গ উঠে আসে যে পশ্চিমবঙ্গে নির্বাচন কে করবে, আইপ্যাক করবে নাকি নির্বাচন কমিশন করবে, এবং তাতে কপিল সিব্বাল বলেন যে নির্বাচনী আবহে ওখানে যাওয়ার প্রয়োজন কী ছিল, এবং আইপ্যাকের কাছে আমাদের সমস্ত তথ্য রয়েছে, দলের চেয়ারম্যান তাদের অফিসে যেতেই পারেন। এটা হচ্ছে আইনজীবী কপিল সিব্বালের বক্তব্য। এবং সেই সঙ্গে সঙ্গে কপিল সিব্বালের আরও বক্তব্য যে কয়লা পাচার কেসের এফআইআর রেজিস্টার রয়েছে 2020 সালে, 2024-25 সালে কিছু হয়নি। তাহলে 2024-25 সাল ধরে ইডি কি করছিল? 2026 সালে এই নির্বাচনী আবহে সেখানে যাওয়ার প্রয়োজন কি ছিল? কারণ প্রতীক জৈনের ল্যাপটপ এবং ফোনে নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য ছিল। এটা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বাল আজকে সুপ্রিম কোর্টে এই সওয়াল করেন। বিচারপতি বলেন যে যদি ইডির উদ্দেশ্য থাকতো যে আপনাদের তথ্য সংগ্রহ করা,
তাহলে তো তারা নথি বাজেয়াপ্ত করতো, কিন্তু তারা সেটা করেনি। গতকালও ইডির তরফ থেকে কলকাতা হাইকোর্টে জানানো হয়েছিল যে ইডি যে পঞ্চনামা ওখানে তল্লাশি অভিযানের পর যেটা তৈরি করেছিল, সেখানে তারা পরিষ্কার লিখে দিয়েছিল যে ইডির তরফ থেকে কোনো নথি সংগ্রহ করা হয়নি। আজকেও ইডি সেই তথ্য সুপ্রিম কোর্টে জমা দিয়েছে এবং বিচারপতি সেই তথ্যের কথা মনে করিয়ে দিয়েছেন যে ইডির যদি সত্যিই রাজনৈতিক উদ্দেশ্য থাকতো তাহলে তো তারা তথ্য সংগ্রহ করত, নথি বাজেয়াপ্ত করত, কিন্তু ইডি সেটা কিছু করেনি। হ্যাঁ, তাতে কপিল সিব্বল সন্দেহ প্রকাশ করে যেটা বলেন যে ইডি হয়তো সব কিছু ছবি তুলে রেখেছে, কিন্তু বিচারপতি আবার বলেন যে ইডি তো জানিয়েছে যে তারা কিছুই বাজেয়াপ্ত করেনি। এবং তুষার মেহতা বলতে চাইছেন যে নির্বাচনের সময় আর্থিক দুর্নীতি হয়ে থাকে তাহলে তদন্ত করতে অসুবিধে কোথায়। অর্থাৎ বিচারপতিদের পরিষ্কার বক্তব্য যে আর্থিক দুর্নীতি যদি নির্বাচনের সময় হয়ে থাকে তাহলে তো তদন্ত করতে অসুবিধে নেই। এই মামলা, তাতে কপিল সিব্বল আবার বলেন যে এই মামলার শুনানি হাইকোর্টে যাতে হয় তাতে কোনো অসুবিধে নেই। হাইকোর্টে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা এখানে ঘটে না কেন? বিচারপতি বলেন আজকে হাইকোর্টে এই ঘটনা ঘটেছে, কালকে অন্য হাইকোর্টে ঘটনা ঘটবে, অর্থাৎ কলকাতা হাইকোর্টে যে ঘটনা ঘটেছে সেটা অন্য হাইকোর্টে ঘটতে পারে। তো এখানে বিচারপতিদের এই কথার পরিপ্রেক্ষিতে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন যে এটা আবেগের বশে হয়ে থাকতে পারে। তাতে বিচারপতিরা বলেন আজকে আবেগে ঘটবে, কালকে আবেগে নাও ঘটতে পারে, কেন নিয়ন্ত্রণ থাকবে না? অর্থাৎ গোটা বিষয়টায় নিয়ন্ত্রণ থাকা উচিত। হাইকোর্টে বিশৃঙ্খলার কারণে যে শুনানি হতে পারেনি এটা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট কঠোরভাবে দেখছে, সেটা এখনো পর্যন্ত বিচারপতিদের যে পর্যবেক্ষণ তাতে তারা স্পষ্ট করে দিয়েছেন। এবং সেই সঙ্গে সঙ্গে তোমাকে আমি বলি যে এখানে তুষার মেহতা তার যেটা বক্তব্য যে ইডির কাছে ইনফরমেশন ছিল, ইডি সেই ইনফরমেশনের বেসিসে এই তল্লাশি অভিযান চালিয়েছিল এবং তারা লোকাল পুলিশকে ইনফর্ম করে এই তল্লাশি অভিযান চালিয়েছিল, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে সিপি, ডিজি এবং অন্যান্য পুলিশ কর্তাদের নিয়ে উপস্থিত হন এবং সেখান থেকে তারা যে সমস্ত মেটেরিয়াল সংগ্রহ করেছিলেন সেগুলো তারা জোর করে ছিনিয়ে নিয়ে চলে যান, এমনকি একজন ইডি অফিসারের মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে চলে যান। তো এই ধরনের ঘটনা এটাকে প্রশ্রয় দেওয়া যেতে পারে না। এইটাই হচ্ছে গিয়ে মূলত ইডির আইনজীবীর বক্তব্য এবং তার সঙ্গে সঙ্গে বক্তব্য হচ্ছে যে এটা কেন্দ্রীয় এজেন্সির মনোবলে আঘাত করবে এবং সেই সঙ্গে সঙ্গে এই অভিযোগও করা হয় যে এই পুরো ঘটনাটার সঙ্গে যারা যুক্ত তারা হচ্ছে পুলিশের, এক হচ্ছে শীর্ষ কর্তা ব্যক্তি, দুই হচ্ছে কি রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যিনি আবার রাজ্যের হোম মিনিস্টারও বটে। ফলে এই ঘটনার তদন্ত যদি করতে হয়, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত সিবিআইকে দিয়েই করতে হবে এবং এইটা আজকে খুব ইডি এবং কেন্দ্রীয় সরকারের হয়ে যে আইনজীবীরা দাঁড়িয়েছেন তাদের মূল দাবি হচ্ছে যে এই ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করতে হবে। তার কারণ ঘটনার অভিযোগ মূলত রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, রাজ্যের পুলিশের শীর্ষকর্তাদের বিরুদ্ধে। ফলে নিরপেক্ষ তদন্ত করতে গেলে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করতে হবে এবং সেই তদন্ত সিবিআইকে দিয়ে করতে হবে। অর্থাৎ আমি তোমায় বলছি মূলত তিনটে বিষয় আজকে সুপ্রিম কোর্টের এই শুনানিতে উঠে এসছে। এক, এই শুনানি সুপ্রিম কোর্টে করতে হবে, হাইকোর্টে নয়, হাইকোর্টের উপযুক্ত পরিবেশ নেই। এটা হচ্ছে ইডি এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দাবি, যদিও তৃণমূলের তরফ থেকে কপিল সিব্বল তিনি দাবি জানাচ্ছেন হাইকোর্টে মামলা ফিরিয়ে দেওয়ার জন্য। দ্বিতীয়ত ইডি এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গোটা ঘটনায় অভিযুক্ত হচ্ছেন মুখ্যমন্ত্রী স্বয়ং এবং রাজ্যের শীর্ষ পুলিশ কর্তারা। ফলে এই ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে যে এই রাজ্যে এই ধরনের ঘটনা আগেও বারবার ঘটেছে কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে, এতে কেন্দ্রীয় এজেন্সির অফিসারদের মনোবল ধাক্কা খেতে পারে। ফলে এখানে এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। মূলত এই নিয়েই প্রথম হাফে শুনানি হয়েছে, এরপর লাঞ্চের পর আবার শুনানি শুরু হবে, তখন আরও কী কী প্রসঙ্গ উঠে আসে সেটা তখনই বোঝা যাবে। ধন্যবাদ অতনু।
আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে 8ই জানুয়ারি যখন ইডি তল্লাশি চালাচ্ছিল, দু জায়গাতেই কিন্তু পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সুপ্রিম কোর্টে শুনানির সময় কিন্তু সেই প্রসঙ্গের অবতারণা হয়েছে। লাউডন স্ট্রিটে তাকে সবুজ ফাইল সহ ল্যাপটপ এবং নথি নিয়ে বেরিয়ে আসতে দেখা গিয়েছিল। সেদিন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। देखो मैंने सब लेके आया, so my hard disks, see, phone, hard disk, all they are collecting at মধ্যাহ্নভোজে বিরতি চলছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে। তারপর দুপুর 2টো থেকে ফের শুনানি শুরু হবে আইপ্যাক কাণ্ড নিয়ে। একাধিক প্রসঙ্গের অবতারণা কিন্তু হয়েছে আজ সুপ্রিম কোর্টে। ইডি অফিসারেরা কেন ফোন নিয়েছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ করেছেন সলিসিটর জেনারেল। স্তব্ধ করে দেওয়ার মতন ঘটনা, আইনি কাজকর্মে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী। একেবারে সুপ্রিম কোর্টে শুনানিতে সলিসিটর জেনারেল এভাবেই কিন্তু সওয়াল করেছেন। আর কিভাবে সুপ্রিম কোর্টে আবেদন শোনার যোগ্য প্রশ্ন তুলেছেন বিচারপতি। পশ্চিমবঙ্গে আগেও সিবিআই এর সঙ্গে এমন ঘটনা ঘটেছে, তখন সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ চলছিল। এই প্রসঙ্গে পাল্টা সওয়াল করেন তুষার মেহতা। ইডি অফিসাররাও সুপ্রিম কোর্টে এসেছেন, তারা দেশের নাগরিক। আইন অনুযায়ী ইডি অফিসারদের সুপ্রিম কোর্টে আসার অধিকার রয়েছে। ইডির কাজে বাধা দেওয়া অফিসারদের সাসপেন্ড করা উচিত, সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এখনো পর্যন্ত যেভাবে শুনানি প্রক্রিয়া এগিয়েছে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি বলেছেন শোনাব। সম্পূর্ণ অনৈতিকভাবে ইডি তারা বিজেপির নির্দেশে যে কাজটা করেছে, আর এখন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যে ন্যারেটিভটা তুলে ধরতে চাইছে, সে দুটো কিন্তু এক নয়। আইপ্যাক প্রথমত মামলার সময় আইপ্যাকের কর্তা ছিলেন প্রশান্ত কিশোর, তাকে কিছু করা হলো না, এলো এখন প্রতীক জৈনের কাছে, যে সংস্থা এই ইলেকশনে আমাদের প্রচারের উপদেষ্টা বা সহযোগী সংস্থা। তো তাদের কাছ থেকে আমাদের তথ্য ভান্ডার তুলে নিয়ে যেতে চেয়েছিল বিজেপি, ঘুরপথে ইডিকে অপব্যবহার করে। আইনি জট বাড়ানোর জন্য বা আইনি জট তৈরি করে দেওয়ার জন্য তারা একটা অন্য ন্যারেটিভে নিয়ে গিয়ে আদালতে গিয়েছে। তো প্রধানমন্ত্রী যখন এখানে আসেন, দলের মঞ্চে ভাষণ দেন, তো তখন তার নিরাপত্তা অফিসাররা সেখানে থাকেন কেন, কি জন্য থাকেন? আজকে বিজেপির এখানকার ছোটখাটো নেতারাও যে কেন্দ্রীয় বাহিনী পান, তো তারা যখন কোনো দলীয় কর্মসূচিতে যান, তা তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকে কেন? তো মাননীয় যখন নিজের দলের তথ্য ভান্ডার রক্ষা করতে গেছেন দলনেত্রী হিসাবে, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে জেড প্লাস নিরাপত্তা কভারেজে রয়েছেন, উনি কোথাও মুভ করছেন, সেটা শুনে পুলিশ তো নিরাপত্তার স্বার্থেই যাবে। তাদের যে অভিযোগগুলো বিজেপি বা ইডি করছে, সেখানে তো তাদের ভূমিকা ছিল না। তো সেখানে তার প্রোটেকশনের জন্য যদি খবর পেয়ে এখানের অফিসাররা গিয়ে থাকেন, সেটা দোষের। আর প্রধানমন্ত্রী থেকে বিজেপির কাউন্সিলররা কেন্দ্রীয় বাহিনী নিয়ে চলে যাচ্ছে, সেইগুলো হচ্ছে সমস্ত আইন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.